গাইস দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ভাইরাল হকার সাইফুলকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ ভাই। আল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই। আজকে আমরা হতাশ, আমরা এই দেশের মানুষ। আমরা একটি কথা বলবো, আপনাদের সামনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যেই সমস্ত কালসাপ ঢুকেছে, ওদের মুখোশ এই জাতির কাছে উন্মোচন করব। প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটিতে সামনের কাতারে বসা কিছু নেতা আছে, এরা নেতা না, এরা কালসাপ। আজকে বিএনপির এক বড় নেতা, সিনিয়র নেতা বলতেছে যে কোরআনে নাকি রাজনীতি নাই। এটা ওই আওয়ামী লীগের নুকার তলা ছিদ্র করছে ওবায়দুল কাদের, আর ওই বিএনপির দানের শীষের উপরে এখন শিলাবৃষ্টি নিক্ষেপ করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোন সাহসে বলেছিলেন যে কোরআনে রাজনীতি নাই? আরে আলমগীর সাহেব, মির্জা ফখরুল, আপনি কলেজের প্রফেসর হতে পারেন, আপনি বড় বড় ডিগ্রি নিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আপনি সদ্য একটা নবজাতক বাচ্চা। কথা বলতে ফখরুল সাহেব হিসাব করে বলবেন। এই দেশের হাজার হাজার আলেম ওলামা আছে, তারা কোরআনের প্রেসক্রিপশন জাতির কাছে তুলে ধরবে। আপনার মতো ফখরুল বলতেছেন যে কোরআনে রাজনীতি নাই। এই কথা বলার সাথে সাথে বিএনপির ভোট কমা শুরু হয়েছে মিয়া। অথচ বিএনপির নেত্রী খালেদা জিয়া সব সময় আলেমদেরকে রেসপেক্ট করতেন, তিনি ইসলামকে সব সময় হাইলাইট করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুসলমানের অহংকার। তারেক রহমানকে বলবো, মির্জা ফখরুলকে অবসরে পাঠান। মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা হতাশ। গাইস ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন ভাইরাল হকার সাইফুল কোথায় থেকে এবং কিভাবে এবং কোন কথা বলে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তা কিন্তু দেখতেই পেয়েছেন। এই ভাইরাল হকার সাইফুলের অপরাধ একটাই ছিল, তিনি বলেছিলেন আওয়ামী লীগকে ধ্বংস করছে ওবায়দুল কাদের আর বিএনপি কে ধ্বংস করতেছে মির্জা ফখরুল। এই কথা বলার পরে কিন্তু এই ভাইরাল হকার সাইফুলকে গ্রেফতার করা হয়, তা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এই হকার সাইফুলকে গ্রেফতার করার পরেও কিন্তু তিনি বেশ কয়েকটি কথা এবং বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব গ্রেফতার হওয়ার পরেও এই ভাইরাল হকার সাইফুল পুলিশকে নিয়ে কি বক্তব্য দিলেন। পুলিশের সামনে দাঁড়িয়ে মুখামুখি তর্ক করতে শিখে গেছে। অতএব এখন আর ওই পাইতারির সময় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো ওই যে প্রশাসনে যে রদবদল হয়েছে, আমরা দেখেছি শেখ হাসিনার সাজানো প্রশাসন এখনো বলবৎ রয়েছে। এদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বদলি করেন, না হলে এরা এই দেশকে শেষ করে দিবে। আমি সংগ্রামী ছাত্র সমাজের ভাইদেরকে বলবো, আমরা দেখেছি আনসার ভেসে নাকি আওয়ামী লীগ ফিরে আসতে চায় ছাত্রলীগ। ওই আনসারের কমান্ডার আব্দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সেনাপতিদেরকে স্যালুট করি, তারা পিঠ মোড়া বান দিয়ে আনসারকে পিটাইয়া বলছে যে বাবা তোমরা কারা? হযরতে কুতুব বললো যে আমরা ওই আব্দুল কাদেরের লোক। আব্দুল কাদের আনসারের কমান্ডার শেখ হাসিনার লোক ছিল। এরা কখনো আনসার রূপে আসে, কখনো রিক্সার ড্রাইভার রূপে আসে, কখনো আবার হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আসে ছাত্রলীগ। দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সচেতন ছাত্র সমাজ, এক একটা এমপি, এক একটা মন্ত্রী, এক একটা পার্লামেন্ট। অতএব প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে ঢাকা শহরে ট্রাফিকের কোনো নিয়ম নীতি নাই। এই ট্রাফিক যখন তারা অবৈধ ধান্দা বন্ধ হয়ে গেছে, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক এখন মূর্তির মতো দাঁড়ায় থাকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তদন্ত শুরু করেন। এরা কোন ট্রাফিক? এরা সেই ট্রাফিক, ওই যে কোটার ট্রাফিক। কোটার বাংলাদেশ পুলিশে বড় বড় হাইকমান্ড পুলিশের ওরা সব কোটায় আসছে। এদের থেকে বিসিএস ক্যাডারের যে সার্টিফিকেট, ওইটাও জাল সার্টিফিকেট। প্রশ্নপত্র পাশ করে ওই কোটার মধ্য দিয়ে এরা এসেছে। এরা হাসিনার ট্রাফিক। আমি বলবো তারও সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের দরকার। তবে বাংলাদেশে অনেক ভালো বেকার যুবক আছে, ওদেরকে 6 মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকান।
আওয়ামী পুলিশকে বহিষ্কার করুন। এই আওয়ামী পুলিশ এটা বড়ই মারাত্মক, এদের চাইল ধরা খুব সহজ না। আপনি জানেন আওয়ামী লীগের আমলে যেসব ওই যে অবৈধ পুলিশগুলা পোশাক করছে, দেখতে পারবেন ওরাই সবচাইতে বেশি গুলি বর্ষণ করেছে জনগণের বুকে। আর আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে অনেকে বলে যে হকার সাইফুল আন্দোলনে আপনি কোথায় ছিলেন? আরে ভাই, আন্দোলনে কোথায় ছিলাম ওটা প্রশ্ন করলে আপনি যাত্রাবাড়ি কাজে আসেন, ওই ওভার ব্রিজের নিচে আমি হকার সাইফুল ছিলাম। তারা আমাকে বলেন যে আমি আন্দোলনের রাজপথে ছিলাম না, আমি আল্লাহর কসম খেয়ে বললাম এই হাসিনা বিরোধী আন্দোলনের আমি ছাত্রদের পাশে ছিলাম নিজের টাকা খরচ করে। এরপরে আপনারা কারা আমাকে সন্দেহ করার? এই আমি হিরো আলম নয়, আমি ব্যারিস্টার সুমনের মতো তেলবাজ নয়, আমি হকার, নিজের টাকায় নিজে চলি, অন্যের টাকায় নয়। অতএব আপনারা যারা আমাকে বলেন যে এতদিন পরে আসছো, দেশ স্বাধীন হওয়ার পরে যখন আন্দোলন হয়েছিল, আরে ভাই যখন আন্দোলন চলছে তখন রক্ত দেওয়ার সময়, তখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমি হকার সাইফুল সেদিন রক্ত দেওয়ার জন্য রাজপথে ছিলাম। আমরাই নিয়ত করেছি বাঁচলে গাজী মরলে শহীদ। আর তোমরা এসে এখন আমাকে কমেন্ট করো যে হকার সাইফুল কোথায় ছিলা, আন্দোলনে খুঁজে পাওয়া যায় না। আরে তুমি ঘরের মধ্যে ফেসবুক চালাইছো, তুমি রাস্তায় নামো নাই, আমি রাস্তায় নামছি। প্রমাণ চাও? যাত্রাবাড়িতে যারা আছে বিভিন্ন ইউনিটের নেতারা, তারা আমাকে দেখেছে, তবে আমার এই চেহারাটা আমি প্রকাশ করি নাই। তো যাই হোক, আমি ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন, বর্তমান সরকারের উপদেষ্টারা, আপনাদেরকে বলবো এই বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাকে এখন পরীক্ষা করুন। এরা কিন্তু দেশটাকে 12টা বাজানোর একটা প্ল্যান করছে। এদের এই প্ল্যানকে নাশাত করে দিতে হলে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প। ঠিক তেমন ভাবে আওয়ামী লীগের কপাল খুইলা গেছে। আর আপনার সমন্বয়ে কিংবা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই ভাই, যে কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। আসলে এই টুনটুনা টুনটুন সুরটা বাজাইলো কেরা? ডক্টর ইউনূসের পিছনে কিংবা সমন্বয়করা, বা এরা যে বর্তমান আপনার মানে বিদেশিদের কথায় দেশটাকে অরাজকতা সৃষ্টি হিসাবে চালাচ্ছে কিংবা বুলডোজার চালাচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ, তাদের পিছনে আপনার জাতিসংঘ কিংবা আমেরিকা কি টুনটুনা টুনটুন চালাই দিছে একদম। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে জাতিসংঘ থেকে একটা কঠিন বার্তা। সেটা হচ্ছে আপনার আল জাজিরার একটা রিপোর্ট। মানে অন্তর্বর্তীকালে সরকার বা আওয়ামী লীগ আগে যেই কাজটা করছে সেটাও কি ঠিক করে নাই, কিংবা আওয়ামী লীগের এগেনস্টে আপনার যারা নাকি বর্তমান মব জাস্টিস দখলবাজিতা কিংবা বুলডেজার দিয়ে একের পর এক গড়িয়ে দিচ্ছে, যেখানে আওয়ামী লীগের নাকি পতন হয়েছে আপনার দীর্ঘ 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রতিনিয়ত অত্যাচার, মব জাস্টিস, মব ক্লিন প্রতিনিয়ত চালাচ্ছে। কারা চালাচ্ছে? আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নামে এই জঙ্গিরা। এটাই কিন্তু বহির্বিশ্বে বর্তমান একের পর এক কিন্তু প্রুফ হচ্ছে। আওয়ামী লীগের বিশেষভাবে ধানমন্ডির 32 নাম্বার আর হচ্ছে ভাষা আন্দোলনকারী যে বাসভবন, যারা নাকি এটা বুলডেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এবং বৈদেশিক কথা মানে কি আপনার যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের এগেনস্টে অতি দ্রুত টুনটুনা টুনটুন একটা আপনার সাউন্ড আসতেছে। কি সেই সাউন্ড? সেই সাউন্ডটা একদম মানে কঠিনভাবে আসবে। আপনি কি মনে হয় আপনার, যখন নাকি ডক্টর ইউনূস, পিনাকি এরা যখন নাকি বলে যে কখন কি করতে হবে, কিংবা এর থেকেও জরুরি হচ্ছে কখন কোন জায়গায় আমাদের থামতে হবে, না হলে এই স্বাধীনতা আমাদের হাত থেকে আপনার চলে যেতে পারে। কিংবা অন্তর্বর্তীকালে সরকার দীর্ঘ 6 মাস কোনোদিনও কিন্তু
ছাত্ররা এত অরাজকতা সৃষ্টি চালাইছে, কোনোদিন কিন্তু বলে নাই যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, কিংবা এখন আইসা আপনার মায়া দেখায়, মহব্বত দেখায় না আওয়ামী লীগের উপরে, স্বাধীনতার উপরে, বঙ্গবন্ধুর উপরে, না যে যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে এখন পর্যন্ত মানে এখন থেকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। কি বাংলার মানুষ কি নাকি বোকা চৌধুরী? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি বোকা চৌধুরী নাকি? না ওই যে বললাম না শুরুতে গানটা, যে কি জানি খুইলা গেছে টুনটুনা টুনটুন, তেমনি আওয়ামী লীগের কপাল খুইলা গেছে আর এদের কপাল পইলা গেছে টুনটুনা টুনটুন। জেনুইন কথা ভাই, বাস্তব কথা, বুঝতে পারতেছেন? ডক্টর ইউনূস তিনি একদম মনে করেন পুরা ইউটার্ন নিয়ে নেয়, এভাবে তিনি পুরা ইউটার্ন নিয়ে নেয় না, একবারে তিনি স্বাধীনতার পক্ষে আইসা পড়ে। আমি আসলে ধন্যবাদ জানাই, ধানমন্ডি 32 নাম্বার তো ভাঙছে, হৃদয়ের তো রক্তক্ষরণ তো হইছেই, কিন্তু এখন দেখতেছি অনেক ভালো কিছু হইছে, অনেক ভালো কিছু হইছে। জাতিসংঘে থেকে চাপ না, যে জাতিসংঘে এখন এটা দেখতেছে, কিংবা আওয়ামী লীগ এটা প্রুফ করতে পারছে যে বাংলাদেশে মৌলবাদীর গোষ্ঠী পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশে জঙ্গিবাদী পুনরায় ডক্টর ইউনূসের মাধ্যমে প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ কোনো দেশ যদি আপনার সরকার পতন ঘটে 1-2 মাস হবে, এটা স্বাভাবিক, কিন্তু দীর্ঘ 6 মাস এক টানা প্রতিনিয়ত মব জাস্টিস দখলবাজিতা প্রতিনিয়ত চালাবে এই অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে আমাদের বাংলাদেশের যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী কিংবা আদার্স যে বাহিনী আছে, এরা আসলে কাঠের পুতুল হয়ে গেছে। বিশেষভাবে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটা উপহার আমেরিকা থেকে আসতেছে, ওয়েট করেন 27-28 তারিখের ভিতরে শোনা যাবে, একদম শোনা যাবে। মানে আপনারা তো শান্তি রক্ষা বাহিনী, আপনারা তো বহির্বিশ্বে শান্তি বজায় রাখেন, যারা নাকি বর্তমান নিজের দেশেই শান্তি বজায় রাখতে পারতেছেন না, আপনাদের জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে অতি নিকটে, সেই আপনার সময়টা দেখতে পারবেন। এখন দর্শক বন্ধুরা, কথা হচ্ছে যে আমেরিকা থেকে ডক্টর ইউনূসকে কঠিনভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতেছে কে বা কারা? ধানমন্ডির এই ঐতিহাসিক আপনার যে বাসভবনটা, কিংবা আপনার আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান যে ভাষা আন্দোলনের সময় যখন নাকি তিনি ইদিস হলো, সেটাকে কারা ভেঙে চুরে দিছে, কিংবা ধানমন্ডির 32 নাম্বার কারা ভেঙে গুড়িয়ে দিল, এটার জবাবদিহিতা করতে হবে। বুলডোজার মানে শেখ হাসিনার বক্তব্যের আগেই এই বুলডোজার, ভাই কেমনে সম্ভব? শেখ হাসিনা বক্তব্য দিছে রাত 9টা বাজে, আর বুলডোজার আসছে আপনার একদম সন্ধ্যা 6টা বাজে। কল্পনা করতে পারেন এরা কত বড় মীর জাফরের ঘরে মীর জাফর, কত বড় রাজাকার। এখন কেন এখন এদের টুনটুনা টুনটুন বাজা শুরু হয়ে গেছে। উল্টো দিকে বিদেশের যে একটা চাপ, সেটাও কি আসা শুরু হয়ে গেছে। বিধায় আপনার ডক্টর ইউনূসের 380 ডিগ্রি মনে করেন অ্যাঙ্গেলে তিনি পুরা ইউটার্ন নিয়ে নিলেন না, যে এখন শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। কেন পিছনে কি বেজে গেছে নাকি গানের সুর? টুনটুনা টুনটুন আরো আসবে, এমন বাজবে না, একদম নিচে টুনটুনি সহ মনে করেন একদম গইলাও একদম মনে করেন মম হয়ে যাবো। বুঝেন নাই? সময়ের অপেক্ষা মাত্র। যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদের উদ্দেশ্যে বলতে চাই, সময়ের অপেক্ষা মাত্র। বঙ্গবন্ধু কে জানো? যার হাত ধরে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলাদেশটা মনে করেন উপহার দিছে। আলহামদুলিল্লাহ। বঙ্গবন্ধু মানে কি বুঝো? বঙ্গবন্ধু মানে হচ্ছে আমেরিকা, আপনার ইন্ডিয়া, এরা মনে করেন আমাদেরকে সহায়তা করছে, খাবার দিয়ে, অনেক কিছু দিয়ে, ডক্টর দিয়ে, ওষুধ পানি দিয়ে, মানে যা কিছু লাগে একটা জনগণের, সমস্ত কিছু দিয়ে আমেরিকা, তারপর হচ্ছে আপনার রাশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, এরা আমাদেরকে আপনার করছে, সহায়তা করছে। তো আপনার বহির্বিশ্বে বাংলাদেশটা যেভাবে উঠে আসছে, যার মাধ্যমে উঠে আসছে, আপনার কি মনে হয় আপনারা তাকে বাস দিবেন? আর যারা নাকি ইতিহাস সাক্ষী, যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি আপনার বাংলাদেশটা গড়লো, তারা কি ছেড়ে দিবে? তাকে আপনারা বাস দিবেন? ধন্যবাদ জানাই আপনার 32 নাম্বার ভাঙার জন্য ধন্যবাদ জানাই। অন্তর্বর্তীকালে সরকার ঠেলা সামলাওয়ালা,
ঠেলা কি সামলাও, বিদেশিদের কথায় কান না, ঠেলা সামলাও। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। অতি নিকটে একটা সুসংবাদ আসতে যাচ্ছে, আর বড় একটি লম্বা বাঁশ এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও খেতে যাচ্ছে, বা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যারা নাকি মূলত মাস্টার মাইন্ড আছে, তাদের ইমন মাস্টার মাইন্ড হিসাবে তাদের বাঁশ ভরে দেওয়া হবে না, শুধু সময়ের অপেক্ষা মাত্র। জাতিসংঘ থেকে আসতেছে তোমার বাপেরা। আমাদের প্রধান উপদেষ্টার সাথে জনাব এলন মাস্কের কথাবার্তা হয়েছে। এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ শুধু নন, তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ। আমরা জানি একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ডজ নামে, DOGE, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে, বাজেট আছে এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে, সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন। খুবই পাওয়ারফুল, এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে। সুতরাং মাস্ক নিয়ে আরেকটু কথা বলবো, তার ডজ নিয়েও। সো আমাদের প্রধান উপদেষ্টা যখন এই আলাপটা করছেন, তখন আমরা অনেকে মনে করছি এটা মানে ঠিক একই দিন পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং আছে। মোদীর স্বঘোষিত বন্ধু, দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আসলে ভালো, দুজন একই চরিত্রের লোক, তাই ভালো হওয়ার কারণ আছে। ফলে এই বৈঠকের আগে এই মিটিংটা, মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ মোদি ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। সুতরাং তার আগে এই বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন, আমরা কিভাবে দেখব সেটা আসবো। তার আগে কি কি বিষয় তাদের কথা হয়েছে? মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে। আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন, শফিক ভাই এবং আজাদ মজুমদার ভাই, তারা শেয়ার করেছেন। সেখান থেকে একটু যদি দেখি, সেটা হচ্ছে স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন। স্পেস এক্স সম্পর্কে আমরা স্পেস এক্স না, স্টারলিংক নিয়ে কথাবার্তা বলেছেন। স্টারলিংক আমরা ভালো মতো খুব ক্লিয়ারলি অনেকেই জানি, সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের। আচ্ছা, কি কি বলেছেন একটু যদি বলি, সেটা হচ্ছে দুজন যখন কথা বলছিলেন, তারা তাদের স্টারলিংকের স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে গ্রাম এবং গ্রামীণ ভালনারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিস, দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটিগুলো আছে, তাদের জন্য কাজ হবে। তারা কিভাবে খুবই হাই স্পিড, লো কস্ট ইন্টারনেট কানেক্টিভিটি, স্টারলিংক অবশ্য কোনোভাবেই লো কস্ট না, হাই স্পিড কিন্তু মোটেও লো কস্ট, আমি আসবো এই জায়গায়, এবং সেটা কিভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে সেসব বলা হচ্ছে। এটা ইন্টারেস্টিং। সেটা হলো স্টারলিংক আসলে an extension, Professor Yunus বলছেন, extension of Grameen Bank and Grameen Phone, pioneering of connecting village women and young people to the world. So স্টারলিংকের সাথে গ্রামীণের চুক্তি হচ্ছে, এই ধরনের একটা অনুমান আমরা এখান থেকে করতে পারি। অনুমান না, এই ভাষার মধ্যে একটা ক্লিয়ার ইঙ্গিত আছে। তার মানে বাংলাদেশে যদি স্টারলিংক আসে, সেটা গ্রামীণের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আসবে, এরকম মনে হচ্ছে। বলা হচ্ছে এগুলো করলে প্রচুর জব তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি হবে, এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পটেনশিয়াল অফ টেকনোলজি ড্রিভেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। যেহেতু মাস্ক টেকনোলজির মানুষ, তিনি সেটা করবেন। তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে, গ্রামের লোকজনের কাছে যাবে, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন তারা গ্লোবাল উইমেন এবং কিডস আর গ্লোবাল এন্টারপ্রেনিয়ার্স হবেন। তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন। গ্রামীণ ব্যাংকের দেওয়া যে মাইক্রো ফিন্যান্স, তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কী ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন। তারপর স্টারলিংকের যে সার্ভিস উদ্বোধন হবে, সেখানে
আহ, আমাদের প্রধান উপদেষ্টা তাকে ইনভাইট করেছেন, এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এই স্টেটাসে বলা হচ্ছে, মাস বলছে আই লুক ফরওয়ার্ড টু ইট। সো উনি আসতে পারেন, ইনফ্যাক্ট আসতে পারেন। ডক্টর ইউনূসের একটা ইনভিটেশনে মাস্কের মতো মানুষ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এটা করলে কি কি হতে পারে? আমাদের এসব কথাবার্তা, আমাদের ইকোনমিক গ্রোথ হবে, আমাদের ডিজিটাল ইনক্লুশন হবে। ডিজিটাল ডিভাইড বলে এখন একটা কথা প্রচলিত আছে, যে বহু জায়গায় আসলে আমাদের যে ইন্টারনেট, বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ঠিকঠাক মতো পৌঁছতে পারে না, সেখানে বা খুব ভালো স্পিড পাওয়া যায় না, সেখানে এই জিনিসগুলো করবে। একটা ছোট্ট তথ্য একটু দিয়ে রাখি। স্টারলিংক বাংলাদেশে আরো আগেও আসতে চেয়েছিল শেখ হাসিনার সময়। এটা আসলে বাধাপ্রাপ্ত হয়েছিল। স্টারলিংক যেহেতু স্যাটেলাইট, এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। আমি যতদূর মনে করতে পারি সরকার এটা নিয়ন্ত্রণ চেয়েছিল। ইটস ভেরি এক্সপেন্সিভ। এটা আসলে গ্রামের লোকজনের ডিজিটাল ডিভাইড দূর করতে পারবে বলে মনে হয় না। কারণ হচ্ছে এটা যে ডিভাইস কিনতে হয়, যেটা আসলে স্যাটেলাইট থেকে এই ডেটাটা রিসিভ করবে, এটা ৭০-৭৫ হাজার টাকা দাম, এবং প্রতি মাসে $১২০ মতো খরচ হয়। তো এখনকার টাকা আপনারা হিসাব করতে পারছেন, এটা ১৫,০০০ টাকায় গিয়ে ঠেকবে, প্রতি মাসে দিতে হবে। ফলে হাই স্পিড ইন্টারনেট এটা অনেকে ব্যবহার করবেন, কিন্তু সংখ্যাটা অনেক অনেক বেশি হবে না। এবং যেসব আলাপ আলোচনা করা হয়েছে, এই মানুষগুলোর কাছে আসলে এটা হবে না। এটা খুবই বড় বড় প্রতিষ্ঠান, যারা আনইন্টারাপ্টেড এবং খুবই ভালো মানের ইন্টারনেট চান, তারা এই টাকাটা খরচ করবেন। সেটা সম্ভাবনা আছে। যারা ইন্টারনেটের মানে গ্লোবাল অনেক ইস্যুর সাথে কানেক্টেড আছেন, ব্যবসায় যুক্ত আছেন, তারা এই খরচটা করতে পারবে এবং তাদের সামর্থ্য থাকতে হবে। সুতরাং আসলে এটা যে আলাপগুলো করা হচ্ছে, এটা সেই জায়গায় ব্যবসা করবে না, ব্যবসা করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো নিয়ন্ত্রণ সরকার চাইবে কি চাইবে না। কারণ ডক্টর ইউনূস তো ভবিষ্যতের সব সরকার হবেন না। সব সরকার যদি না হয়ে থাকেন, ভবিষ্যতের সরকার আসলে এই চুক্তি বল যেটা হবে সেটা মেনে চলবে কিনা, ইজ এ বিগ কোয়েশ্চেন। আর ভারতে আরেকটা আলোচনা হয়েছিল, সেটা একটু যোগ করে রাখতে চাই। ভারতের স্টারলিংক যখন যেতে চেয়েছিল, তখন ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন, তারা একযোগে এটার বিরুদ্ধে খুব তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। কারণ ওটা ভারতের ডোমেস্টিক যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, তাদের অনেকেরই ব্যবসায় খুব বড় ক্ষতি করবে, সেটা ছিল আশঙ্কা। সো একই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে না সেটা বলা যায় না। বলা হচ্ছে মোদি যে যাচ্ছেন, মাস্কের সাথে কথা হয়েছে, এটা একটা বড় বিষয় হয়ে থাকবে। যাই হোক, আমরা এই টেকনিক্যালিটিসের আলোচনার দরকার নাই, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মাস্কের সাথে কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই বড় ব্যাপার আমি মনে করি। কিন্তু যে ঝুঁকিটা আমরা বোধ করছিলাম মোদি আর ট্রাম্পের বৈঠকের পর, বাংলাদেশ প্রশ্নে তারা কোনো একটা কিছু যাবে, সিদ্ধান্ত নিতে পারবে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, সেটা মাস্কের এটা ঠেকাবে কিনা, ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তার আগে একটু বলি, গত দুদিন আগের খুব একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা। একটা হচ্ছে গুমের যে আয়না ঘর, সেটা প্রকাশ করা, এবং একই দিনে ঘটনাচক্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের যে রিপোর্ট, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা এদেরকে অকল্পনীয় বর্বর হিসাবে উপস্থাপন করা হয়েছে, এবং এই যাবতীয় ম্যাসাকার শেখ হাসিনার পরিকল্পনায়, নির্দেশে, সমন্বয়ে হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তো কেউ কেউ বলেন যে ট্রাম্পের সাথে বৈঠকের আগে এই ঘটনাগুলো খুব দুর্দান্ত প্রভাব ফেলবে। আমি এটাকে সঠিক মনে করি না, সরি। ট্রাম্প একেবারেই ভিন্ন একজন মানুষ, কিচ্ছু আসে যায় না ট্রাম্পের স্বার্থের বিরুদ্ধে গেলে সব জাতিসংঘ টঙ্ঘ, আমি এভাবেই বলি, ট্রাম্পের কাছে কিছু না। আমি কিছুদিন আগে মানে ওই ভিডিওতেই বলেছিলাম, কিছুদিন আগে উনি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে যা তা বলেছেন। সুতরাং ট্রাম্প ওই বস্তু না যে জাতিসংঘ খুঁজে বের করে একটা তথ্য দিয়েছে তাতে সে খুব কনভিন্সড হয়ে যাবে, বা আয়নাঘর হয়েছে খুব কনভিন্সড হয়ে যাবে। বাজে কথা। মানে এটা আমরা ট্রাম্পকে চিনি না, আসলেই চিনি না। কেউ কেউ বলতাম ট্রাম্প যুদ্ধ করে না, ট্রাম্প খুব ভালো লোক, ট্রাম্প ওই করে না সেই করে না, ইউক্রেনে যুদ্ধ থামাবে। অথচ ট্রাম্প গাজা খালি করে নিজে দখল করে ফেলবে বলেছে। ট্রাম্প কানাডার সার্বভৌমত্ব স্বীকার করছে না, রীতিমতো তার অঙ্গরাজ্য হতে হচ্ছে বলছে। অ্যান্ড অ্যাবভ অল, সে গ্রিনল্যান্ড দখল করে নিতে চাইছে ডেনমার্কের কাছ থেকে।
সে পানামা ক্যানেল দখল করে নিতে চাইছে। সো কল্ড যারা খুব ট্রাম্প করতেন, আমার মনে হয় একটা সুন্দর জবাব তাদের জন্য ট্রাম্প দিয়েছেন। যাই হোক, যেটা বলছিলাম, এসব রিপোর্ট এবং ব্রুটালিটি অফ শেখ হাসিনায় ট্রাম্পের কিছু আসে যায় না, সত্যি কিছু আসে যায় না। সে দেখবে তার ব্যবসা, তার চিন্তা, তার আমেরিকাকে নিয়ে এবং তার ব্যক্তিগত ইস্যু নিয়ে তার যা যা প্রাপ্য সেগুলো কিভাবে কাজ করে, সেই বিবেচনায় রাদার মাস্ক যদি আমাদের সরকারের সাথে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে কানেক্টেড হয়ে কাজ করে আরো আদার ইস্যুতে, সেটা বরং ট্রাম্পকে কিছুটা হলেও নিউট্রালাইজ করতে সক্ষম হতে পারে বলছি, কারণ মোদির হাতে যত কার্ড আছে আমাদের হাতে আসলে অত কার্ড নেই। আর ইলন মাস্ক সম্পর্কে যেটা বলছিলাম, তিনি দায়িত্বে আসার পর থেকে ড্রাস্টিক কতগুলো স্টেপস নিচ্ছেন, এডুকেশন ডিপার্টমেন্টে প্রচুর ছাঁটাই করেছেন এবং সবচেয়ে বেশি আলোচিত হয়েছে জাস্ট দুটো দেশ বাদ দিয়ে ইউএসএআইডির সব দেশে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ফর 3 months এবং বলা হচ্ছে আসলে এটা ফেরত আসবে না, ইউএসএআইডি পুরো বন্ধই হয়ে যাবে এটা। কিন্তু যেটা বলছেন, এটা আমেরিকাতে এটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে, যখনকার এমপ্লয়িরা রাস্তায় নামছেন, কোর্টে গেছেন এবং এই ধরনের স্টেপের ফলে এমনকি রিপাবলিকান পার্টির মধ্যেও যথেষ্ট বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে। সুতরাং মাস্ক ঠিক কতদিন এই ডিপার্টমেন্টে থাকবেন এটাও আসলে কিছুটা হলেও প্রশ্ন আছে, যদিও মাস্ক খুব বড় ইনভেস্ট করেছেন ট্রাম্পের নির্বাচিত হবার পেছনে। আরেকটা কথা একটু জানি রাখি, ডস যে ডিপার্টমেন্টটা, এটা কিন্তু টেম্পোরারি ডিপার্টমেন্ট। এটা আগামী 26 সালের জুলাই মাসে এটা শেষ হয়ে যাওয়ার কথা, 1.5 বছরের মতো একটা সময়ের জন্য মাস্ক এখানে এসেছেন। মাস্ক এখানে এসে তার মতো করে সব নিয়ে নিয়েছেন। আমার যতদূর মনে পড়ে, বিবেক রামস্বামী, যিনি ট্রাম্পের সাথে প্রাইমারিতে ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত একজন রিপাবলিকান, ট্রাম্পেরই মতো কোনোদিন প্রেসিডেন্ট ইলেকশনও করার জন্য দাঁড়াবেন, ইজ ভেরি ইয়াং, তাকেও বের করে দিয়েছেন ট্রাম্প, মাস্ক তার নিজের মতো করে কাজ করার জন্য। তো যেটা বলছিলাম, মাস্কের এই ধরনের অতি কর্তৃত্ববাদী হয়ে ওঠা ট্রাম্পেরও কতটা ভালো লাগবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ট্রাম্প নিচেও চরম কর্তৃত্ববাদী, নার্সিসিস্ট এবং একজন ফ্যাসিস্ট। ফলে মাস্ক দিনের শেষে কতটুকু প্রভাব ট্রাম্পের করে ধরে রাখতে পারবেন এই প্রশ্ন আছে। কিন্তু মাস্ক যেহেতু ফর দ্য টাইম বিং এটা করছে, এটা ইজ নট ব্যাড। কিন্তু বাংলাদেশের মতো মাটিতে মাস্কের অনেক ব্যবসা হবে স্টারলিংক দিয়ে, সেটা আমরা ঠিক মনে করি না। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা করেছেন, এটা একটা গুড মুভ বলছি, মাস্টার স্ট্রোক বলছেন কেউ কেউ। আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। ইটস নট দ্যাট ইজি। আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের মধ্যে খারাপ খবরও আছে। আমি বেশ আগে একটা ভিডিও করেছিলাম, তুলসী গাবার্ডকে যখন চিফ অফ ইন্টেলিজেন্স করা হয়েছে, সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সি, এত ডিবেট হলো তার পার্টির মধ্যে, রিপাবলিকান পার্টির মধ্যে। আমরা ধারণা করছিলাম তুলসী গাবার্ড হয়তো বেরিয়ে আসবেন না, কিন্তু উনি বেরিয়ে আসলেন। উনি সেনেটে জিতলেন, হিয়ারিং এর পর ভোটাভুটিতে জাস্ট একজন রিপাবলিকান ফাইনালি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাতে অসুবিধা হয় নাই। উনি দরকার ছিল 51 ভোট, উনি 52 ভোট পেয়ে বেরিয়ে এসছেন। তো তুলসী গাবার্ড আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়াবেন। এখন মাস্কের সাথে এটা করা একই দিন কিছুটা হলেও আমাদের জন্য ভালো। আর আমরা অন্তত একটা জিনিস দেখে পছন্দ করবো, এটাকে আমরা এভাবে দেখবো যে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সিচুয়েশনগুলো ট্যাকেল করার, এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মতো চেষ্টা আছে। আমরা চাই শুধু মাস্ক না, ট্রাম্প প্রশাসনের আরো যেসব প্রভাবশালী কর্মকর্তা আছে এবং ট্রাম্পের নিজের সাথে যত বেশি যোগাযোগ বাড়ানো সম্ভব, যত বেশি সম্পর্ক তৈরি করা সম্ভব, সেটা করা দরকার। কারণ ট্রাম্প আগামী 4 বছর থাকছেন এবং এই ট্রাম্পই নির্বাচনী প্রচারণার সময় জাস্ট বাংলাদেশকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, কেউ লিখে দিয়েছেন, উনি জাস্ট পোস্ট করে দিয়েছেন, এই টাইপের ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত কঠোর কথাবার্তা ছিল সংখ্যালঘু নির্যাতন নিয়ে। সো আমাদের সরকারের দিক থেকে এটা করা উচিত হবে। যা হয়েছে এটা ভালো হয়েছে, এটা আবার অনেক কিছু হয়ে যায় নাই যে ভারত বাংলাদেশকে নিয়ে ঝামেলা যেটা করতে থাকবে, সেই ক্ষেত্রে মাস্ক অনেক বেশি পাওয়ার নিয়ে আসবে। কারণ ভারতের হাতেও মাস্কের সাথেই
মাস্কের সাথে এই ডিল করার জন্য বড় জায়গা আছে। সেটা হলো যে স্টারলিংক কি, মানে বাংলাদেশের পপুলেশনের যত পার্সেন্ট, মানে যত টাইমস ভারতের পপুলেশন, কিন্তু স্টারলিংক কেনার লোক তার চাইতে অনেক বেশি হবে। মানে আমাদের যদি 15 কোটি আমরা হিসাবের সুবিধার জন্য ধরি, 16-17 কোটি যদি ধরি, ভারতের 150 কোটি হিসাব করলে 8 গুণ বা 9 গুণ হবে আমাদের জনসংখ্যার, কিন্তু ওখানে স্টারলিংক কেনার মতো মানুষ 25-30 গুণ হতে পারে। কারণ ভারতের এই ডেন্সিটি, যে মানুষগুলো এটা কিনবে, সেটা অনেক বেশি। সুতরাং ওই স্টারলিংকও ভারত তার বার্গেইনের জন্য ব্যবহার করতে পারে। হোয়াট এভার ইট ইজ, মাস্কের যা যা ব্যবসা আছে, তার টেসলা বলি আর যাই বলি, যত কিছু আছে সব কিছু আসলে ভারত বেটার ডিল দিতে পারে। এবং ভারতের আরও অনেকগুলো, যে বললাম তুলসী গাবার্ডরা আছেন, আরও অনেকই ভারতীয় বংশোদ্ভূত আছেন ওখানে। ট্রাম্পের সাথে তার যোগাযোগ আছে, সম্পর্ক ভালো আছে। যদিও একটা ঘটনা একটা ইঙ্গিত দেয় যে ট্রাম্প তার নিজের স্বার্থের ব্যাপারে কোনো বন্ধুটন্ধু বোঝেন না। কিছুদিন আগে অবৈধ ভারতীয়দেরকে ধরে রীতিমতো হাত পায়ে শিকল পরিয়ে কার্গো প্লেনে তুলে ভারত পাঠিয়ে দিয়েছেন, যেটা নিয়ে মোদির সেই বন্ধু এই ভাবটা কমেছে খানিকটা। তারপরও দিনে শেষে সবকিছু হিসাব নিকাশ, সবকিছু ব্যবসা। ট্রাম্প ব্যবসা ছাড়া কিছু না, এবং সবকিছু শর্ট টার্মে করতে চায়। এটা একটা অ্যালার্মিং জায়গা। আসবো হয়তো ওই নিয়ে কথা বলতে, ইউএসএআইডি নিয়ে, কারণ একটা ভিডিও আমরা অনেকে দেখেছিলাম হয়তো, ট্রাম্পের আগের মেয়াদের সময়কার একজন গভর্নমেন্ট অফিসিয়াল একটা ইন্টারভিউতে ইউএসএআইডি কি বাংলাদেশের সরকার ফেলার জন্য অনেক কিছু করেছে, এটা দিয়ে কথা বলেছেন। ওটি নিয়ে কথা বলবো। কিন্তু এই যে ইউএসএআইডি বন্ধ করাটা খুবই শর্ট টার্মে মনে হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা দিনের শেষে গ্লোবালি ইউএস হেজিমনিকে ক্ষতিগ্রস্ত করবে। তো ট্রাম্প অনেক ক্ষেত্রেই পরিণতি না ভেবে স্টেপ নিয়ে নিতে পারেন, যেগুলো তার ইমিডিয়েট কতগুলো, মানে তার ভোটারদের কাছে ইমিডিয়েট কতগুলো হাততালি পাওয়ার মতো কাজ হতে পারে। সুতরাং আমরা খুব সেফ থাকবো, সেফ আছি, কারণ আমাদের রিলেন্টলেসলি কাজ করে যেতে হবে, যাতে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখেছেন, ধাপে ধাপে একের পর এক যে ভিডিও ফুটেজগুলো দেখেছেন, এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।